A very good evening everyone. আজকে আমরা 15 ডিসেম্বর 2024 ল্যাঙ্গুয়েজ 2টা আলোচনা করব পেপার 2 এর। আগের দিন আমরা পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে বাংলা আলোচনা করেছিলাম। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে যারা বাংলা নিয়েছিলেন পেপার 2 তে সেইটা আলোচনা করব এবং এর কোড নাম্বার হচ্ছে এল। তাহলে সকল পরীক্ষার্থীদের জন্যই এটা খুবই উপকারী হবে। তারা মানে পেপার 1 দিক আর পেপার 2 দিক বা যে কোনো পরীক্ষায় যদি ল্যাঙ্গুয়েজ পেডাগোগি আসে তো এই রকমই কোশ্চেন হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ল্যাঙ্গুয়েজ 1-এ যেরকম আমাদের একটি গদ্য এবং একটি পদ্য থাকে, কিন্তু যখন আমরা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সেটা বাংলায় নিই, ইংলিশ নিই, হিন্দি নিই, যেটাই নিই, সেখানে আমাদের দুটি গদ্য থাকে। তাহলে আমরা প্রথম গদ্যটি পড়ে নিই। প্রথম গদ্যটি কি দেওয়া আছে? টাইপিস্ট টাইপ করতে করতে বলে, আপনার সঙ্গে আমার সম্পত্তির বিশদ বিবরণ আছে তো? বিশদ বিবরণ মানে আপনার ঠিক কত একর জমি ছিল, কটা বাড়ি ছিল তার বিশদ বিবরণ। মোট কতটা জমি ছিল তার আনুমানিক দামই বা কত। তারপর ধরুন সে জমি কি সরাসরি কেনা না ইজারা নেওয়া, যদি কেনা হয় তাহলে তা কত টাকায় কেনা, আর তার প্রমাণে আপনার কাছে কি কোনো দলিল বা অফিসের কোনো রসিদ আছে, আর এই গোটা জমির দামই বা কত। এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন। জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন। দেখুন নামটা কি, জোড়মল, কারণ এই গোটা জিনিসটাই তার কাছে ছিল একদম নতুন। তিনি ভাবলেন যে সত্যি আমি তো এসব কিছুই আনিনি। মানিকমল বলেছিল আমি যা বলবো অফিসার তাই লিখে নেবে, আর এখানে তো যাই হোক আমি একজন সিন্ধি, এটাই কি যথেষ্ট প্রমাণ নয়? জোড়মলকে চিন্তায় আচ্ছন্ন দেখে টাইপিস্ট আবার জিজ্ঞাসা করলো যে আপনি ঠিক কতটা সম্পত্তি পাকিস্তানে ফেলে এসেছেন, মোট কটা বাড়ি, আর আপনার অন্য সম্পত্তির পরিমাণই বা কত? এই প্রশ্নের এমন প্রতিক্রিয়া হলো জোড়মলের যে যেন বা তিনি হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠলেন আর বললেন, ভাই এটা এভাবেও বলা যায় যে আপনি কিন্তু আমায় গোল পাকিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, লিখুন। কি লিখতে বলা হচ্ছে? জোড়মল ওয়াসিমলের ছেলে, পদবী নাগদেব, আমি আমার গোটা সিন্ধ পাকিস্তান ফেলে এসেছি, আর এখানে আমি দাবি জানাচ্ছি যে সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য। আর এই দাবির সপক্ষে প্রমাণ হলো এই যে জোড়মল একজন সিন্ধি, তার ভাষা সিন্ধি, তার চলবেলাও সিন্ধি। কিন্তু এটা আমি কিভাবে লিখব, আর এর কতটা আপনার? সিন্ধ এ আমি কতটা ফেলে এসেছি, আমি কতটা রেখে এসেছি সিন্ধ, আমি আমার সিন্ধ ফেলে এসেছি। আর যদি তা আমার না হয় তাহলে তা কার? আমরা সিন্ধিরা সমস্ত সুবিধা ছেড়ে এখানে এসেছি, আর তাও আপনি ভাবছেন যে আমরা সিন্ধের কথা কিছু মনে নেই, আমি তার কথা ভুলে গেছি। আপনি যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন স্যার। এটা কখনোই হয় না, কারণ আমার শরীরের প্রতিটি অংশ সিন্ধের স্মৃতিতে ভরা। আমি একজন সিন্ধি, সিন্ধ আমার দেশ, কাজেই আমার তা দাবি করার অধিকার আছে। আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা পেয়েছে, তাহলে আমরা কি এমন দোষ করেছি যে আমরা আমাদের সিন্ধের অধিকার থেকে বঞ্চিত হব? জোড়মল ক্রমশই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। যারা বসেছিল জোড়মলের কথায় তারা সকলেই হাসতে শুরু করেছিল, এমনকি অফিসারটিও মুচকি মুচকি হাসছিলেন। তাহলে আমরা এখানে জোড়মলের কথা কিন্তু শুনছিলাম। এবার আমরা দেখে নেব যে প্রশ্নতে কি কি বলা হচ্ছে। প্রথমেই 121 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গদ্যটি কোন সাহিত্য শাখার দৃষ্টান্ত। এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রতিবারই গদ্য পদ্য থেকে আসি। পদ্য থেকে স্পেশালি আসে যে এটা কোন ছন্দ বা কত মাত্রার কবিতা। তাহলে এটা
কি রকম গল্প? নিবন্ধ? নিবন্ধ তো নয়। প্রতিবেদন? প্রতিবেদন তো নয়। এই যে রিসেন্ট একটা এরোপ্লেন ক্র্যাশ হলো, এটা নিয়ে যেটা মানে খবরের কাগজে লেখা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবেদন। তো এটা প্রতিবেদনও নয়, এটা হচ্ছে এক ধরনের গল্প। জীবন কথা নয়। যদি জোড়ামলের সম্পর্কে সব কিছু বলা হতো, তার ফ্যামিলি, বাড়ি ঘর সম্পর্কে, তাহলে সেটা জীবন কথা হতো। তো 121-এরটা হচ্ছে 2 গল্প। রচনাটির বিষয়বস্তু কি? এটা খুব ভালো প্রশ্ন। এটা কি কোনো রাজনৈতিকের বঞ্চনা, সাম্প্রদায়িক ঈর্ষাপরায়ণতা, সামাজিক সৌহার্দ্য, নাকি ব্যক্তিগত উচ্চাসা? খুব ভালোভাবে যদি গল্পটি পড়া হয়, এই গল্পটা আগের দিনের থেকে অনেক ভালো, ওই ঔপনিবেশিক হ্যামলেটের থেকে প্রচুরই ভালো। এখানে কি বোঝা হচ্ছে যে সিন্ধ, বাঙালিরা বাংলা পেয়ে গেছে, পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়ে গেছে, কিন্তু সিন্ধের লোকেরা সিন্ধ নিয়ে একটা সমস্যা হচ্ছে। তাহলে তিনি কিসের শিকার হয়েছেন? তিনি রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছেন, মানে অপশন নাম্বার 1 122-এ। এরপর হচ্ছে আমরা 123 দেখব। 123-এ বলছে টাইপিস্টের জিজ্ঞাসাবাদের মাধ্যমে লেখক সরকারি ব্যবস্থার কোন দিকটিকে প্রকাশ করতে চেয়েছে? নিখাদ সংবেদনশীল? একদমই না। অটল সহনশীলতা? সেটাও নেই। নির্বোধ যান্ত্রিকতা? প্রয়োজনীয় তৎপরতা? দেখুন, এটা সরকারি বলে নয়, যারাই ওই জায়গায় বসে থাকে তারা কিন্তু নির্বোধ যান্ত্রিক। তারা আপনার সব কিছুই বুঝতে পারবে, কিন্তু তাদের হাতে কিছু নেই। তাদেরকে কম্পিউটারে, এখন যেমন আমরা কম্পিউটারে কোনো ডেটা দিই, সেই রকম ব্যাপার আর কি। তো কোন দিকটি তুলে ধরছেন? নির্বোধ যান্ত্রিকতা, মানে লোকটির প্রতি তারা একদমই সংবেদনশীল নয়, বরং তার যেটা চাই সে সেই ডকুমেন্টসটাই সেখানে চাইছে। জোড়মল একেবারে হতবাক হয়ে গেলেন। তার কারণ কি? সিন্ধ প্রদেশে তার সত্যি সত্যি কোনো জমি বাড়ি ছিল না। না, এটা ভুল, তার তো সিন্ধ প্রদেশে জমি বাড়ি ছিল। এখানে তার সব সম্পত্তির প্রমাণ দাখিল করতে হবে, এটা সে জানতো না। হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক, এটা সে জানতো না যে এখানে তাকে প্রমাণ দিতে হবে। তো ফার্স্টেরটা হচ্ছে ভুল, কারণ কি তার জমি বাড়ি ছিল। এটা হচ্ছে অপশন নাম্বার 4-এ আছে। নেক্সট হচ্ছে 125। আমি দাবি জানাচ্ছি যে সেই সিন্ধের এবং এর পুরোটাই আমার প্রাপ্য। উক্তিটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে জোড়ামলের কি? অনেকেরই মনে হতে পারে যে তার লোভ প্রকাশ পাচ্ছে। লোভ কিন্তু নয়, এটা হচ্ছে তার দেশ বা তার যে জন্মভূমি তার প্রতি একটা টান। সীমাহীন লোভ না, হাস্যকর নির্বোধ, এই যে অবিচ্ছিন্ন জন্মভূমি প্রীতি, অপশন নাম্বার 3। আমরা শুনেছি পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা। জোড়মলের এই কথা তার কোন মানসিকতার পরিচয় দিচ্ছে? সাম্প্রদায়িক মানসিকতা? না। উচ্চাভিলাষী মানসিকতা? না। ঈর্ষাপরায়ণ মানসিকতা? সেটাও না। সমান অধিকার? সে কি চাইছে? সে চাইছে সমান অধিকার। সে সিন্ধ থেকে এসছে, সে যেন সিন্ধে মানে থাকতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছুরই বিশদ বিবরণ প্রয়োজন। বিশদ, এটি একটি মানে যে বিশেষণ, সেটি বিশেষ্য রূপ কোনটি? বিশদীয়, বৈশদ্য, বিশিষ্ট, নাকি বিশারদ? এবার দেখুন, এই কোশ্চেনটা অনেকের ভুল হতেই পারে। 30 নম্বরের মানে একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে আপনি 25-26 পেলেই যথেষ্ট। তবে বিশদ যেটা, এটা একটা বিশেষণ পদ, আর এর বিশেষ্য রূপ হচ্ছে বৈশদ্য। এটা যদি অনেকের জানা নাও থাকে, 1-2 কোশ্চেন মিস্টেক হলে কোনো ব্যাপার না, কিন্তু দেখবেন গদ্য থেকে বা পদ্য থেকে যতগুলোই কোশ্চেন আসছেন, আপনারা তার 95% কিন্তু আরামসে অ্যাটেম্প করতে পারছেন। উদ্বাস্তু, এই পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উদ্বাস্তু কি অব্যয়ভাবী বা প্রাদি সমাস? দেখুন, কর্মধারয় মানে আপনারা জানেন বহুব্রীহি বা তৎপুরুষ। আমি সমাসের উপরে দেখি একটা ছোট ভিডিও করে দেব। উদ্বাস্তু হচ্ছে অব্যয়ভাবী সমাস। আমি যদি এখন ছোট করে বলি, তাহলে দেখুন, এই যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ মানে কে বিভক্তি দিয়ে যদি প্রশ্ন করা হতো, মানে লোক দেখানো, মানে লোককে দেখানো, বা বীজকে বোনা, বীজ বোনা, এগুলো কিন্তু হতো তৎপুরুষ সমাস। আর কর্মধারয় মানে কি? কর্মধারয় মানে হচ্ছে একটা বিশেষণ থাকবে, যেরকম শ্বেত পদ্ম, পদ্মটা কীরকম? শ্বেত। তারপর হচ্ছে নীলোৎপল, নীল রঙের যে উৎপল, এগুলো হচ্ছে কর্মধার। আর বহুব্রীহি হচ্ছে সবচেয়ে সোজা, মানে আপনাকে একটা নাম্বার বোঝানো হবে বা একটা কালার বোঝানো হবে, কিন্তু তার মানে অন্য কেউ। যেরকম ধরুন পীতাম্বর, মনে কি হবে? যেটা হলুদ রঙের ইয়ে, কিন্তু এটা কাকে বলা হয়? বা হচ্ছে দশানন বা ত্রিলোচন, চন্দ্রশেখর,
আপনার কি মনে হবে চন্দ্রশেখর মানে যার শেখরে চন্দ্র, কিন্তু চন্দ্রশেখর মানে কি মহাদেবকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর এটা হচ্ছে অব্যয়ভাবী সমাস, মানে যেমন হয় না প্রত্যক্ষ, বা হচ্ছে দ্বীপের কি হয় উপদ্বীপ, পদের কি হয় অনুপদ, সেরকম বাস্তুর কি উদ্বাস্তু। এটা হচ্ছে অব্যয়ভাবী সমাস। এরপর এটা তো হয়ে গেল আমাদের একটা গদ্য। নেক্সট আমরা আরেকটা গদ্য পড়ব। এখানে কি বলা হচ্ছে, কৈলাসচন্দ্র বসুর নামে হিন্দু কলেজ। কৈলাসচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। অমনি কলেজের অভিভাবক সবার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন, কৈলাসচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে। বিটন বিস্মিত হলেন। ধর্মান্তরিত হওয়ায় কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচয়? কলেজে তো অনেক ইউরোপীয় শিক্ষক রয়েছেন যারা ধর্মে খ্রিস্টান, তাহলে একজন বাঙালি যদি খ্রিস্টান হয় তবে সে কেন শিক্ষকতা করতে পারবে না? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। বিটন নতুন এসেছেন, সব কিছু ভালো করে বুঝে উঠবার আগেই কৈলাসচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন। কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিস্টান হলো। দেশে খ্রিস্টান হবার খুব ধুম পড়ে গেছে। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে। হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে। হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে। কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিস্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এবার বিটন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন, হিন্দু কলেজ পুরোপুরি সরকারের ইখতিয়ারে নয়। কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন, কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে। সেই সব ব্যক্তিরা কিংবা তাদের পারিবারিক প্রতিনিধিরা এখনও রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য। তাদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব। রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনি রক্ষা করেছিলেন। হ্যাঁ, এই পুরো গদ্যটা পড়েই কিন্তু বোঝা যাচ্ছে যে রক্ষণশীলতা নিয়ে কিন্তু ব্যাপারটা লেখা হচ্ছে। হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রীদের মতন বিটনও বুঝি এদেশে খ্রিস্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান। সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধ নামলেন। যদিও বিটন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নন। অখ্রিস্টান মাত্রই নরকে পতিত হবে এমন বিশ্বাস তার নেই। ধর্ম গ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসাবেই গ্রহণ করেন। শুধু হিন্দুরাই ছাত্র হবার অধিকারী। হিন্দু কলেজের এই মূল নিয়মটিকে তিনি বর্জন করতে চান। তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরেন, হুগলির কলেজে কিংবা প্রিন্স গোলাম মোহাম্মদ প্রতিষ্ঠিত রাস পাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিস্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়। সেসব স্থলে তো কোনো বৈষম্য নেই। এরপর আমরা আসছি কোশ্চেনে। 129 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, গদ্যাংশটির উপস্থাপন শৈলী এটিকে কোন শ্রেণীর রচনা হিসাবে প্রতিষ্ঠিত করে? সেম আগের মতোই। শিক্ষা বিষয়ক প্রস্তাবনা এটা নয়, জীবন চরিত নয়, স্মৃতিকথাও নয়, এটা হচ্ছে ইতিহাস ভিত্তিক আখ্যান, মানে ঐতিহাসিক যুগে কি হয়েছে বিশেষ করে কলেজ নিয়ে। অপশন নম্বর 2। 130-তে বলা হচ্ছে, গদ্যাংশটিতে নির্দিষ্টভাবে কটি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করা হয়েছে? এই যে একটু আগেই দুটো আছে আর আগে আরেকটা রয়েছে, তাহলে টোটাল 3টে প্রতিষ্ঠান, মানে হচ্ছে অপশন নাম্বার 2। টোটাল 3টে প্রতিষ্ঠানের কথা এখানে বলা হয়েছে। এই যে একটু আগে আমরা বললাম এখানে দুটো আছে, হুগলি কলেজ কিংবা প্রিন্স গোপাল মোহাম্মদ প্রতিষ্ঠিত রাস পাগলা গ্রাম, আর যেই কলেজটা নিয়ে হচ্ছে পুরো আলোচনাটা চলছে কৈলাসচন্দ্র বসুর যে হিন্দু কলেজ যে ছিল। তাহলে টোটাল 3টে কলেজের কথা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে 131, বিটন না চাইলেও শিক্ষক কৈলাসচন্দ্র বসু এবং ছাত্র গুরুচরণ সিংহকে হিন্দু কলেজ ছাড়তে হয়েছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে কলেজটি পুরোপুরি সরকারের এখতিয়ারে ছিল না। কলেজ পরিচালন সংস্থার হিন্দু সদস্যদের নেতৃত্বে ছিলেন রাজা রাধাকান্ত দেব। তো এর কারণ কি হবে? এটাও ঠিক এবং এটাও ঠিক, মানে অপশন নাম্বার 3। তারপরের কোশ্চেন, বিটন কি চাইতেন?
ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, খ্রিস্ট ধর্ম প্রধান শিক্ষা ব্যবস্থা না, খ্রিস্ট ধর্ম সে চাইতো না, সে ধর্মদ্রোহীও চাইতো না, বা অহিন্দু যেটা সেটাও কিন্তু সে চাইতো না। সে কি চাইতো? ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। কোন মন্তব্যটি সঠিক? তখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই সব ধর্মের শিক্ষার্থী একসঙ্গে পড়ার সুযোগ পেত না। তখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কেবল মেধার ভিত্তিতে কেউ পড়ার সুযোগ পেত না। এগুলো কিন্তু লাস্টের 3 লাইনে লেখা আছে, এই দুটো কিন্তু ভুল। তখন হিন্দু কলেজে কেবল খ্রিস্টান ছাড়া সব ধর্মের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পেত, উল্টোটা হওয়া, এটা ভুল। তখন হিন্দু কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীরাই পড়ার সুযোগ পেত, এটাই হচ্ছে ঠিক। দেশে খ্রিস্টান হবার ধুম পড়ে গেছে, সাধারণত এর মূলে কী ছিল? আলোকপ্রাপ্ত হবার ইচ্ছা, স্বর্গ লাভের ইচ্ছা, রাজার জাতে উন্নীত হবার ইচ্ছা, নাকি মহাত্মাদের শ্রেণীতে উন্নীত হবার ইচ্ছা? এটা কিন্তু পুরো ক্লিয়ারলি গল্পটাতে লেখা আছে। তো 134 যেটা, এটা আমি হোম টাস্ক দিলাম। 135, কোন দুটি পদ একই শ্রেণীভুক্ত, মানে দুটোই বিশেষ্য বা দুটোই বিশেষণ? খ্রিস্টান এবং এখতিয়ার, উন্নীত এবং খ্রিস্টান, এখতিয়ার এবং উন্নীত, আর গণ্যমান্য এবং এখতিয়ার। এখতিয়ার আর খ্রিস্টান দুটোই কিন্তু একই শ্রেণীভুক্ত। এরপর আমরা 136 থেকে 150 মানে ল্যাঙ্গুয়েজ পেডাগোগির কোশ্চেন আনসার করব। প্রথম কোশ্চেন হচ্ছে, লিখনের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে যে লিখন শিখন সেটা কি হিসাবে পরিচিত? সেটা হচ্ছে লিখনের প্রক্রিয়া পদ্ধতি, এটা আমি পড়েওছিলাম, প্রসেস অ্যাপ্রোচ নামে পরিচিত। শিক্ষার্থীর যোগাযোগমূলক দক্ষতা মূল্যায়নের জন্য কোন মূল্যায়নমূলক কার্যটি সবচেয়ে উপযোগী? কিসের জন্য যোগাযোগমূলক দক্ষতার মূল্যায়ন হবে? একটি ছবির বই থেকে একটি দৃশ্যের বর্ণনা করা, এতে কিন্তু যোগাযোগ হচ্ছে না। নাটকের চরিত্রাভিনয় করা, এতে কিন্তু সবার সাথে একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। কোনো শ্রুতি পাঠ করা, এতেও হচ্ছে না। প্রদত্ত কোনো পরিস্থিতিতে একটি বক্তৃতা বা ভাষণ, এটা তো একেবারেই নয়। একমাত্র নাটক যাতে চরিত্রাভিনয় করা হয় সেখানেই কিন্তু একে অপরের সাথে যোগাযোগমূলক একটা দক্ষতার বিকাশ সাধন করা যেতে পারে। তাহলে 137-এরটা হচ্ছে 2। তারপরে হচ্ছে 138, চমস্কির বক্তব্য অনুযায়ী ভাষা বিকাশের জন্য মানব প্রজাতির মধ্যে কী নিহিত থাকে? এটা আমি অনেকবার বলেছি। সেটা কি শিখনগুচ্ছ, শারীরবৃত্তীয় স্বভাব প্রস্তুতি, প্রত্যক্ষ গুচ্ছ, নাকি সংকেতবাহী প্রস্তুতি? টেলিগ্রাফিক স্পিচ বা টেলিগ্রাফিক রেডিনেস এটা চমস্কির বক্তব্য নয়। চমস্কির বক্তব্য অনুযায়ী মানুষের মধ্যেই একটা শারীরবৃত্তীয় প্রস্তুতি, যে একটা প্রিপারেশন, যেটাকে এখানে ডিসপোজিশনও বলা হচ্ছে, সেটাই কিন্তু থাকে। 139-এ গোড়া থেকেই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বহুভাষিক পদ্ধতিটি খুবই সুফলদায়ক, কারণ পদ্ধতিটির প্রয়োগ যে কুফল থেকে রক্ষা করে তা হলো স্কুল ছুট, শিখন বৈকল্য, কারণ নিজস্ব ভাষা খোয়ানো, দুর্বল যোগাযোগ দক্ষতা। দেখুন, বহুভাষিক পদ্ধতি মানে আমরা অনেক ধরনের ভাষা এখানে ইনপুট করতে পারি বা আউটপুটও আমরা পেতে পারি। তাহলে এখানে কি হবে? এখানে কারোর ভাষায় খোয়া যাবে না, কোনো ভাষাই এখানে হারাবে না। তাহলে কি থেকে বাঁচানো হচ্ছে? অপশন নাম্বার 3। এরপরে হচ্ছে 140, নতুন কোনো পাঠ শুরু করার আগে আপনি শিক্ষার্থীদের একটি মজার কাজে নিয়োগ করলেন। আপনি এটা কিসের জন্য করলেন? শিক্ষার্থীদের নতুন ক্লাসের জন্য প্রস্তুতি, অনুপ্রাণিত করার জন্য, শিক্ষক হিসাবে আপনার কর্মভার লাঘব করার জন্য? দেখুন, যে কোনো অপশন আগে কাটুন কোনগুলো হবে না। পাঠ শুরুর আগে শৃঙ্খলা স্থাপনের জন্য, শিক্ষার্থীদের মনোযোগকে আকর্ষিত করার জন্য হলে হতো, এখানে কি দিয়েছে? বিকর্ষিত করার জন্য দিয়েছে, তো এটাও নয়। তাহলে কিসের জন্য? ক্লাসকে অনুপ্রাণিত করার জন্য এবং ক্লাসের জন্য প্রস্তুতি। তাহলে এটা একটা সোজা কোশ্চেন ছিল, একদমই সহজ কোশ্চেন ছিল এটা। এরপরে হচ্ছে 141। 141-এ বলা হচ্ছে, একটি শিখন তত্ত্ব হিসেবে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম কি মনে করছে? শিখন একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য? না। সব শিক্ষার্থী ভাষা শিখতে পারে হতো, এখানে পারে না আছে, তার মানে এটাও নয়। শিখন সম্পূর্ণরূপে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার? না।
শিখন হচ্ছে সামাজিক রূপে সংগঠিত, এটাই হচ্ছে ঠিক। শিখন হচ্ছে সামাজিক রূপে সংগঠিত, যেটা আপনারা সবাই জানেনও যে সমাজ থেকেই আমরা কি বেশিরভাগটা কিন্তু শিখি। কখনো কখনো মানুষ একই বাক্যে বিভিন্ন ভাষার উপাদানকে মিশিয়ে ফেলছে, এটি কিসের দৃষ্টান্ত? দেখুন, একটু আগে আমরা যেটা পড়েছিলাম সেখানে কি ছিল, হিন্দি থেকে ইংলিশ, মানে সেখানে কোড সুইচিং হয়েছিল। এখানে কি বলা হচ্ছে, মিশিয়ে ফেলছে। তাহলে মেশানোকে আমরা ইংলিশে কি বলি, মিক্সিং। তাহলে এখানে কি হচ্ছে, কোড মিক্সিং হচ্ছে। শিক্ষার্থীরা অনেক সময় কথা বলতে গিয়ে ভাষার উচ্চারণের অদ্বিতীয় নিয়মাবলীর জন্য আত্মবিশ্বাসের অভাব বোধ করে। এই সমস্যাটি কাটানোর একটি উপায় কি? শিক্ষার্থীদের ক্লাসে পড়ার জন্য উৎসাহিত করা, এটাও ঠিক আছে। কাউন্সিলরের সাহায্যে বিভিন্ন স্পিচ থেরাপি করানো, এটা ঠিক নয়। ক্লাসরুমে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হয় এমন কোনো কার্যক্রম ব্যবহার করা, এটাই হচ্ছে একদম সঠিক পদ্ধতি, যেখানে তারা একদম ডিরেক্টলি অনেকগুলো ভাষা, মানে ভাষাকে অনেকভাবে উচ্চারণের যে ত্রুটি সেটা কিন্তু তারা ভয় পাবে না নিয়মের, তারা কথোপকথন করছে, এরমই একটা কোনো টাস্ক তাদেরকে দেওয়া। তো 143 হচ্ছে 3। কোনো উপন্যাস পড়া কিসের দৃষ্টান্ত? উপন্যাস পড়ছেন মানে সেটার একটা উপর ধারণা পাচ্ছেন পুরো, আপনি একদম খুঁটিয়ে পড়ছেন না এই নামটা কী ছিল, তার বানানটা কী ছিল, বা ফোন নাম্বারটা কী ছিল, সেরকম কিন্তু নয়। তাহলে কোনো উপন্যাস পড়া হচ্ছে স্কিমিং বা হচ্ছে ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। স্কিমিং, স্ক্যানিং, নিবিড় পাঠ এগুলোও নয়, এটা হচ্ছে ব্যাপক পাঠ, এক্সটেন্সিভ রিডিং। 145 কোনো প্রবন্ধ বা রচনায় উদ্ধৃতি ব্যবহারের মূল উদ্দেশ্য কি? রচনাটির মূল সুর বেঁধে নেওয়া, কখনোই না। কোনো জটিল বিষয়কে ব্যাখ্যা করা, অন্য কারোর দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করা, নাকি কোনো বিশেষ তথ্যকে বিশ্লেষণ করা। রচনায় উদ্ধৃতি ব্যবহারের মূল উদ্দেশ্য মানে এইটাকে কি বলছে, বা রচনাটির ধরুন একটা কোনো কোটেশন দেওয়া থাকে না, যে তিনি এই বলেছিলেন, তিনি ওই বলেছিলেন, এই জিনিসটার মূল উদ্দেশ্য কি? মূল সুর বেঁধে নেওয়া, কোনো জটিল বিষয়কে ব্যাখ্যা করা, আর অন্য কারোর দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করা। তাহলে কি হবে, এখানে আমরা অন্য কারোর কথাটা তুলে ধরছি, তাহলে অপশন নাম্বার 3 অন্য কারোর দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করা। 146-এ বলছে অষ্টম শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি নিবন্ধ পড়তে দিলেন এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন কাজ করতে বললেন। তিনি জানেন প্রদত্ত নিবন্ধটি তার শিক্ষার্থীদের ভাষা স্তরের তুলনায় কিছুটা উঁচু স্তরের, তো এটাকে কি বলা হবে, একটু আপ লেভেলের তিনি নিবন্ধ দিয়েছেন। তো এটাকে আমরা কি বলবো, শিখন অনুকল্প, দুর্বোধ্য প্রসম্ভার, পঠন বোধ, নাকি বোধগম্য প্রসম্ভার বা ইনপুট। দেখুন কম্প্রিহেন্সিবল, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট, যখন আমরা ভাষা স্তরের তুলনায় কিছুটা উঁচু স্তরের কোনো জিনিসকে পড়ার জন্য বা লেখার জন্য দিয়ে থাকি। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাকরণ শিক্ষণ প্রধানত ড্যাশ উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী। তাহলে ব্যাকরণ শিক্ষণ কিসের জন্য উন্নয়ন ঘটায়? সাবলীলতা, যথার্থতা, সাক্ষরতা, নাকি সংখ্যা জ্ঞান। তো ব্যাকরণ শিক্ষণ প্রধানত যথার্থতা বা অ্যাকিউরেসি, এটাও আমরা আগের একটা কোশ্চেনে করেছিলাম। অপশন নাম্বার 2 যথার্থতা বা অ্যাকিউরেসি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়ে থাকে। 148 ব্যাকরণ শিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সমর্থ করা। নিচের কোনটি এই উদ্দেশ্য অনুসারী নয়? শিক্ষার্থীদের ব্যাকরণের প্রতিটি বিষয়ের সমস্ত দিকগুলির উপর দখল থাকবে। শিক্ষার্থীদের দরকার খোলামেলা শিক্ষণ, যাতে তারা ব্যাকরণের বিষয়বিন্দুগুলিকে বৃহত্তর যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে পারবে। শিক্ষার্থীদের ব্যাকরণের কেবল সেই সব দিকগুলি আয়ত্ত করতে হবে যা উপস্থিত যোগাযোগ স্থাপনের জন্য দরকার। 2-এরটাও ঠিক আছে, 3-এরটাও ঠিক আছে। ভুল সংশোধন করা সবসময় শিক্ষকের প্রথম কর্তব্য বা দায়িত্ব নয়, এটাও হচ্ছে ঠিক আছে। তাহলে কোনটি এটার উদ্দেশ্য অনুসারে ঠিক নয়? সেটা হচ্ছে শিক্ষার্থীদের ব্যাকরণের প্রতিটি বিষয়ের সমস্ত দিকগুলির উপর দখল থাকবে। সমস্ত দিকগুলির উপর দখল থাকা কখনোই শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়, তাহলে এটি হচ্ছে এর অনুসারী নয়। তারপরের কোশ্চেন, লাস্ট দুটো কোশ্চেন, সিমান্টিক কিউজ আমরা আগে পড়েছি যে পঠনে বাগর্ত সংকেত বা সিমান্টিক কিউজ এমন সূত্র, এটা কি?
এটা হচ্ছে অর্থ নির্মাণ প্রক্রিয়ায় সহযোগিতা করে। তাহলে সিমান্টিক কিউজ কি? সিমান্টিক কিউ হচ্ছে অর্থ নির্মাণ প্রক্রিয়ায় সহযোগিতা করে। তারপরে হচ্ছে 150 কোশ্চেন হচ্ছে ভাষা শিক্ষণের কোন পদ্ধতিটি মনে করে যে ভাষা একটি অভ্যাস? যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, সহযোগিতামূলক ভাষা শিক্ষণ, প্রাকৃতিক পদ্ধতি নাকি শ্রুতিভাষিকতা? তো ভাষা একটি অভ্যাস, এটা হচ্ছে শ্রুতিভাষিকতা, যেটা এই পদ্ধতিটাই মনে করে যে ভাষা একটি অভ্যাস, মানে শুনে শুনে সেই ভাষাটাকে আমরা শিখছি, শ্রুতিভাষিকতা। তো 150 হচ্ছে অপশন নাম্বার 4। এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।